টেবিলের ওপরে প্লেটে সিঙ্গাড়া মিষ্টি সাজানো, গ্লাসে কোল্ড ড্রিঙ্কস। আমি অতিথিদের উদ্দেশ্যে বললাম, আপনারা খাওয়া শুরু করুন, সিঙ্গাড়া ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার বলার অপেক্ষাতেই মনে হয় সবাই ছিলেন। সঙ্গে সঙ্গে সবাই হাতে প্লেট তুলে শুরু করলেন খাওয়া। পশ্চিমবঙ্গ কায়স্থ, পাত্র প্রাইমারি স্কুল শিক্ষক, বয়স 30, 5/7 উচ্চতা। সুদর্শন পাত্রের জন্য শিক্ষিত, ঘরোয়া এবং প্রকৃত সুন্দরী অনূর্ধ্ব 25 পাত্রী কাম্য। ফোন নম্বর। খবরের কাগজে গত রবিবার পাত্রী চাই কলামে বিজ্ঞাপনটা দেখে আমি ফোন করেছিলাম। আমার মেয়ে উমার কথা শুনে ওরা আমাদের বাড়িতে আসতে রাজি হয়ে গেলেন। আমার মেয়ে উমা, বয়স 23, উচ্চতা 5'3", ফিজিক্স অনার্স নিয়ে স্নাতক পাশ করার পর এখন স্নাতকোত্তর পড়ছে। পড়াশোনায় ছোটবেলা থেকেই খুব ভালো, সঙ্গে ভালো গানও জানে। সুপাত্রের হাতে এখন ওকে পাত্রস্থ করতে পারলেই আমার দায়িত্ব পূরণ হয়। তা তুমি এখন কি পড়ছো? পাত্রের মা আমার পাশে বসা উমাকে জিজ্ঞাসা করলেন। পোস্ট গ্র্যাজুয়েশন, লাস্ট ইয়ার। আচ্ছা, এরপর কি করার ইচ্ছে? আমার তো ইচ্ছে চাকরি করার, কিন্তু আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে হলে চাকরি কিন্তু করা চলবে না, আমাদের ঘরোয়া মেয়েই চাই। উমা এই কথা শুনে একবার আমার দিকে তাকালো। পাত্রের মা আবার প্রশ্ন করলেন উমাকে, রান্না করতে পারো? হ্যাঁ পারি। ঘরের বাদ বাকি কাজকর্ম? সবই মোটামুটি পারি। বেশ। এরপরও আরও টুকটাক কথাবার্তা। তারপর পরে জানাবেন কথা দিয়ে পাত্রপক্ষ চলে গেলেন। পাত্রপক্ষ চলে যেতেই ভোলা এসে ঢুকলো আমাদের বাড়িতে, হাতে মিষ্টির প্যাকেট, মুখে হাসি। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কিরে এত খুশি কিসের জন্য? মিষ্টির প্যাকেটটা ভোলা আমার হাতে দিয়ে বলল, ভুবন চাকরি পেয়েছে, সরকারি ব্যাংকে অফিসার। আরে বাহ, এটা তো দারুণ খবর। হ্যাঁ রে, বেশ কয়েক বছর ধরে ছেলেটা চেষ্টা করছিল, অবশেষে চাকরিটা পেল। বেশ গর্বের ব্যাপার। হ্যাঁ রে, বলে একটু থেমে ভোলা জিজ্ঞাসা করলো, আচ্ছা কে এসেছিল তোদের বাড়িতে? গাড়ি বেরিয়ে গেল দেখলাম। উমাকে দেখতে পাত্রপক্ষ এসেছিল। উমার বিয়ে ঠিক হয়ে গেল? বিয়ে ঠিক হয়নি, ওই দেখাশোনা চলছে, এরা পরে জানাবেন বলে তো গেলেন, দেখি কি জানান। ও আচ্ছা, এই এক বড় দায়িত্ব। আমি বাবা এদিক থেকে বেঁচে গেছি। হ্যাঁ রে, আমার তো চিন্তায় রাতে ঘুম আসে না। অনেকগুলো পাত্রের খোঁজই পেয়েছিলাম, সবারই উমাকে পছন্দ হয়ে যায়, কিন্তু ওই যৌতুকে গিয়ে আটকে যায় সব। যৌতুক ছাড়া আজও মেয়েদের বিয়ে হয় না। ভালো ঘরে শিক্ষিত, ভালো চাকরিওয়ালা বা ভালো ব্যবসায়ী পাত্রের জন্য মোটা দাম দিতেই লাগে। তাই তো দেখছি, আমার তো এসব নিয়ে চিন্তা রে। একার ওপর সংসার চলে, পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। সম্পত্তি বলতে তো শুধুমাত্র এই বাড়ি। এত বড় বড় অঙ্কের যৌতুক আমি কোথা থেকে জোগাড় করব? করতেই হবে যেন তেন প্রকারে। আমার মতে তো মেয়ের বাবাদের মেয়ে জন্মানোর পর থেকেই টাকা পয়সা জমানো শুরু করা দরকার। প্রথমে শিক্ষিত করে মেয়েকে বিয়ের যোগ্য করে তোলো, তারপর মোটা টাকা দিয়ে বিয়ে দাও। বহুত হ্যাপা, এমনি কি আর কথায় আছে কন্যা দায়গ্রস্ত পিতা? ছেলের বাবাদের অন্তত এই বিয়ে নিয়ে চাপ নেই, টাকা যাবে না বরং আসবে বলে ভোলা ওর পান খাওয়া লাল দাঁত বের করে হাসলো। তুইও কি যৌতুক নিয়ে ভুবনের বিয়ে দিবি? অবশ্যই, এত টাকা খরচ করে MBA পড়িয়েছি, লোন এখনো শেষ হয়নি, সেই টাকা তুলতে হবে না? আমি আর কিছু বললাম না। এই সমাজে তো দেখছি প্রায় সব ছেলের পরিবারেরই একই মানসিকতা। যাকগে, আমি এখন আসি, এরপর আমার ছেলেটারও বিয়ে দেবো। কোনো ভালো পাত্রের খোঁজ থাকলে জানাস আমাকে। আচ্ছা জানাবো। ভোলা চলে গেলে উমা এসে দাঁড়ালো আমার সামনে। বাবা, আমার অল্প টাকা লাগবে। কিসের জন্য? উমাকে কথাটা বলতে না দিয়ে আমার স্ত্রী সরলা এগিয়ে এসে বলল, ইউনিভার্সিটির পরীক্ষা ফি। ও আচ্ছা, কত লাগবে? আমি উমাকে জিজ্ঞাসা করলাম। 500 টাকা। আগামীকাল দিলে হবে? হ্যাঁ বাবা হবে। তাহলে সকালে দেব। ঠিক আছে বাবা। পরের দিন সকাল হতেই পাত্রের বাবার ফোন এলো। হ্যালো, সুপ্রভাত। সুপ্রভাত। আমরা গতকাল আলোচনা করলাম, বুঝলেন। আচ্ছা, তাহলে কি ঠিক করলেন? আপনার মেয়ে দেখতে সুন্দর, আমাদের ছেলের ওকে খুব পছন্দ। শিক্ষিত মেয়ে, ঘরের কাজকর্মও জানে, আমাদের সবার ওকে খুব পছন্দ হয়েছে। এই কথা শুনে প্রতিবারের মতোই গর্বে আমার বুকটা ফুলে উঠল। তাহলে বিয়ে পাকা ধরে নিচ্ছি? হ্যাঁ সে তো ঠিক আছে, কিন্তু তার আগে কিছু কথা ছিল। কি কথা হতে পারে তা আমি ভালো করেই জানি। হ্যাঁ বলুন। এমনি বিয়েতে মেয়েকে কি কি দিচ্ছেন?
ওই গয়না, আসবাবপত্র আর প্রয়োজনীয় জিনিসপত্র। আচ্ছা, আসলে আমার ছেলে কলকাতায় একটা ফ্ল্যাট কিনবে, সেটার জন্য 12 লাখ টাকা ডাউন পেমেন্ট দিতে হবে। বেশিরভাগটাই ও দিচ্ছে। আপনি যদি 5 লাখ মতো দিতে পারতেন। এখনও অবধি সব পাত্রের বাবার চাহিদা অনুযায়ী এই অঙ্ক সব থেকে কম, তাই অরাজি হওয়ার জায়গায় নেই আমার। দিতে পারবো। বেশ বেশ, ওই ফ্ল্যাটটা সাজিয়ে গুছিয়ে দেবেন, ওরা দুজন বিয়ের পর ওখানেই থাকবে। তাই আপনি যা দেবেন তা আপনার মেয়েরই থাকবে। 5 লাখ, তারপর তার সঙ্গে আবার ফ্ল্যাটের সব জিনিসপত্র। ঘুরে ফিরে সেই অঙ্কটা বেড়েই যাচ্ছে, কিন্তু এইবার আর আমি ফিরিয়ে দিতে পারবো না। ঠিক আছে, হয়ে যাবে। বাহ, তাহলে এই বিয়ে পাকা। পার্টিপত্র কবে করবেন আপনারাই বলুন। আমি পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলে আপনাকে জানাচ্ছি তবে। ঠিক আছে। ফোন রাখতেই সরলা জিজ্ঞাসা করলো, কত চাইছে? 5 লাখ। এ তো অনেক কমই চেয়েছে তবে। এটা নগদে, বাকি নতুন ফ্ল্যাট সাজিয়ে গুছিয়ে দিতে হবে। তাতে তো অনেক খরচ পড়বে। দিতে হবে, উপায় নেই। মেয়ের বিয়ে দিতে হলে এতটুকু জোগাড় আমাকে করতেই হবে। কিন্তু কোথা থেকে করবে তা আমি এখনো জানি না, দেখা যাক। উমা এসে দাঁড়ালো আমার সামনে। আমার মনে পড়ল যে ও গতকাল টাকা চেয়েছিল। আমি ওকে টাকা দিতেই ও জিজ্ঞাসা করলো, বাবা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বল না মা। এত খরচ করে আমার বিয়ে দেওয়াটা কি খুব প্রয়োজনীয়? অবশ্যই, বিয়ে তো দিতেই হবে। সে বুঝলাম, কিন্তু তার জন্য এত টাকা যৌতুক? যৌতুক ছাড়া মেয়েদের ভালো ঘরে বিয়ে হয় না রে মা। কিন্তু কেন বাবা? আজকাল ছেলে মেয়ে সবাই শিক্ষিত, ছেলেদের সঙ্গে তালে তাল মিলিয়ে মেয়েরাও চাকরি করে। তাহলে তারপরেও কেন ছেলে মেয়ের মধ্যে এত তফাৎ? এই তফাৎ চিরকাল থাকবে, আমাদের সমাজে এটাই নিয়ম। উমা আমাকে আর কিছু বলল না, মাথা নিচু করে চলে গেল। 1 মাস পর আজ উমা ও রতনের বিয়ের পাটিপত্র আমাদের বাড়িতেই আয়োজন করা হয়েছে। আত্মীয় স্বজনরা সবাই মোটামুটি চলে এসেছেন। আমি আমার যথাসাধ্য সব গুছিয়ে রেখেছি। এখন শুধুমাত্র পাত্রপক্ষের আসার অপেক্ষা। 11:30 নাগাদ 3টে গাড়িতে করে রতনের বাড়ির লোক এসে পৌঁছালো। ওর বাবা মা সঙ্গে আত্মীয় স্বজন। আমি আর সরলা ওদের আপ্যায়ন করে বাড়ির ভেতরে নিয়ে এলাম। সরলা সবার জন্য শরবতের ব্যবস্থা করলো। শরবত খেয়ে রতনের বাবা হঠাৎ আমার কাছে এসে বললেন, আপনার সাথে একটু কথা আছে। হ্যাঁ বলুন না। এখানে সবার সামনে না। আচ্ছা, আসুন আমার সঙ্গে। আমি ভদ্রলোককে একটা ঘরে নিয়ে এসে দরজা আটকে দিলাম। দুজনে মুখোমুখি দুটো চেয়ারে বসার পর আমি বললাম, এবার বলুন, আপনার কাছে যে নগদ টাকাটা চেয়েছিলাম সেটা এখনই লাগবে। আমি অবাক হয়ে গেলাম। এখন? হ্যাঁ, ছেলে আগামীকাল ডাউন পেমেন্ট করবে, তাই টাকাটা দরকার। আমি এই মুহূর্তে 5 লাখ টাকা কিভাবে জোগাড় করব বলুন? সে আপনি দেখুন, টাকা না পাওয়া পর্যন্ত পাটিপত্র শুরু করা যাবে না। সেই কি কথা, আমরা আত্মীয় হতে চলেছি। এতটুকু বিশ্বাস রাখুন আমার উপরে যে টাকা আপনি পেয়ে যাবেন। বিশ্বাস আছে, কিন্তু টাকাটা দরকার। ঠিক আছে, আমি দেখছি কতটা কি জোগাড় করতে পারি। হ্যাঁ দেখুন। রতনের বাবার কথায় আমার মাথায় বাজ ভেঙে পড়ল। আমি সরলাকে সবার মাঝ থেকে ঘরে টেনে নিয়ে এসে বললাম সবটা। সব শুনে সরলা বলল, আমার সোনার গয়নাগুলো বেচে দাও। মুখের কথা নাকি, টাকাটা এখনই লাগবে। তাহলে কি করবে? আমাদের জমির দলিলটা দাও। জমির দলিল? আমি মহাজনের কাছে বন্ধক রেখে টাকাটা নিয়ে আসছি। সরলা মুখে কিছু বলল না। শাড়ির আঁচলে চোখের জল মুছতে মুছতে দলিলটা বের করে আমার হাতে দিল। আমি সেটা নিয়েই ছুটলাম মহাজনের কাছে। প্রায় ঘণ্টাখানেক লাগলো আমার ফিরে আসতে। টাকাটা রতনের বাবার হাতে তুলে দিতেই তিনি উত্তেজিত হয়ে বললেন, পাটিপাত্র শুরু করা হোক। আমার চোখ সবার মধ্যে থেকে চলে গেল উমার দিকে। দরজার কাছে পর্দার আড়ালে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। স্পষ্ট দেখতে পারছি ওর চোখ দুটো লাল হয়ে আছে। ছোটবেলা থেকেই কাঁদার আগে ওর চোখ লাল হয়ে যায়। পাটিপত্রে বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার পর থেকেই আমাদের বাড়িতে যুদ্ধকালীন পরিস্থিতিতে সব আয়োজন শুরু হয়ে গেছে। বিয়ের এখনো 7 মাস বাকি, কিন্তু এত কাজ যে 7 মাসও কম মনে হচ্ছে। আজ রবিবার, ছুটির দিন। দুপুরে খাওয়ার পর উঠোনে বসে আমি একটু আগামীর খরচের হিসেব করছি। সেই সময় উমা এসে দাঁড়ালো আমার সামনে। বাবা, তোমাকে একটা কথা বলবো। কি কথা? উমা আমার সামনে একটা চেয়ার টেনে বসলো। আমি ইউনিভার্সিটির পড়ার সঙ্গে সঙ্গে সরকারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম।
আর প্রথমবারের চেষ্টাতেই আমি পাশ করে গেছি। কিছুদিন আগে তোমার কাছ থেকে ইউনিভার্সিটির পরীক্ষা ফি বলে 500 টাকা নিয়েছিলাম। সেটা ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য নিয়েছিলাম। অনেক দূরে যেতে হয়েছিল, তাই তো সারাদিনের খরচের জন্য নিয়েছিলাম, গাড়ি ভাড়া, খাওয়া ইত্যাদি। তুই একাই গিয়েছিলি? না বাবা, ইউনিভার্সিটির আরেকজন বান্ধবী গিয়েছিল। তার মানে তোর চাকরিটা হয়ে গেছে? হ্যাঁ বাবা, কিন্তু রতনের বাড়ির লোক তো আগেই বলে দিয়েছিল যে চাকরি করা চলবে না। কিন্তু আমি চাকরিটা করতে চাই বাবা। আমাকে তুমি কত কষ্ট করে এত বছর ধরে পড়াশোনা করিয়েছো। তুমি আর মা নিজেরা কষ্ট করলেও আমাকে কোনো কষ্ট করতে দাওনি। তোমাদের এত কষ্টের পর আমি এখন তোমাদের পাশে দাঁড়াতে চাই। কিন্তু বিয়েটা, এই বিয়ে আমি করব না বাবা। কি? উমার কথা শুনে আমি চমকে উঠলাম। উমা আমার হাত ধরে বলল, হ্যাঁ বাবা, আমি যদি তোমার ছেলে হতাম তবে যেভাবে নিজের পায়ে দাঁড়িয়ে আয় করে তোমাকে সাহায্য করতাম, আমি সেই রকমই করতে চাই। আমি তোমার সম্বল হতে চাই বাবা, তোমার কাঁধের বোঝা নয়। আমি উমার মাথায় হাত বুলিয়ে বললাম, তুই আমার কাঁধের বোঝা না রে মা। তাহলে তুমি নিজেকে কন্যা দায়গ্রস্ত পিতা মনে করে এতগুলো টাকা যৌতুক দিয়ে আমার বিয়ে দিয়ে দায়িত্বমুক্ত হতে চাইছো কেন বাবা? যৌতুক এই সমাজের একটা নিয়ম। এই নিয়ম আমাদেরই বদলাতে হবে বাবা। ঘরে ঘরে মেয়েরা যদি শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ের পথে পা বাড়ায়, সেক্ষেত্রে তারা গলার জোরে এই যৌতুক প্রথার বিরোধিতা করতে পারবে। আমরাও ছেলেদের সমান, তাহলে কেন আমাদের বিয়ে দিতে গেলে যৌতুক দিতে হবে? তোর বিয়ে পাকা হয়ে গেছে, সব আত্মীয় স্বজন, পাড়া পড়শি সব জানাজানি হয়ে গেছে। এখন এই বিয়ে না হলে সমাজে আমাদের মাথা কাটা যাবে। কিচ্ছু হবে না বাবা, 2 দিন লোকে বলবে, 3 দিনের দিন সবাই সব কিছু ভুলে যাবে। যারা যৌতুক নিয়ে ঘরের বউ নিয়ে আসে তারা তাদের বউকে কতটা সম্মান করবে সেটা ভাবো একবার। যে বাড়িতে তোমার মেয়ে মাথা উঁচু করে চলতেই পারবে না, সেই বাড়িতে তোমার মেয়ে সুখে থাকবে? তুমি তোমার মেয়েকে এত কষ্ট করে শিক্ষিত করে তুলেছ এই জন্য। কিন্তু আমি কিছু বলার আগেই বাইরে থেকে হঠাৎ কান্নার রোল শুনতে পেলাম। সবাই ছুটে বেরিয়ে এলাম বাইরে। উল্টো পাশের বাড়ি থেকে কান্নার শব্দ আসছে। সরলা ওদের বাড়ি গিয়ে খবর নিয়ে কিছুক্ষণ পর ফিরে এসে বলল, সর্বনাশ হয়েছে, খবর এসেছে মিন্টি আত্মহত্যা করেছে ওর শ্বশুরবাড়িতে। আমি হতভম্ব হয়ে গেলাম এটা শুনে। কি? কেন? মেয়েটাকে শ্বশুরবাড়িতে খুব অত্যাচার করত, সেই জন্যই হয়তো। কিন্তু সান্যাল তো প্রচুর দিয়েছিল বিয়েতে, ওদের চাহিদা তাও মেটেনি। 2 দিন পর ময়নাতদন্তের কাজ মিটিয়ে মিন্টিকে নিয়ে এলো ওর বাপের বাড়িতে। সান্যালরা মিন্টির স্বামী শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে মামলা করেছে। প্রচুর টাকা নগদে ও জিনিসপত্র যৌতুক দিয়ে সান্যাল মেয়ের বিয়ে দিয়েছিল বছরখানেক আগে। 1 বছরের মধ্যেই মেয়েটা এভাবে শেষ হয়ে গেল। মিন্টির মুখটা দেখে আমার চোখটা ঝাপসা হয়ে এলো। শ্মশান থেকে সন্ধেবেলা ফিরে স্নান করলাম। তারপর উমা আর সরলাকে ডেকে বসলাম উঠানে। উমার হাতটা ধরে জিজ্ঞাসা করলাম, তোর ফাইনাল সিদ্ধান্তটা বল, বিয়ে করবি নাকি চাকরি? উমা মাথা নিচু করে বলল, চাকরি। আমি উমার মুখটা তুলে ওর মাথায় হাত রেখে বললাম, তো সেই কথাটা মাথা নিচু করে না, উঁচু করে বলতে হয়। বাবা, আমি রতনের বাবাকে ফোন করে জানিয়ে দিচ্ছি যে এ বিয়ে হচ্ছে না। আমার মেয়ে এখন চাকরি করবে, আর তোর যখন ইচ্ছে হবে তখনই বিয়ে করবি। বিনা যৌতুকে যে ছেলে তোকে সম্মান দিয়ে নিয়ে যাবে তার সঙ্গে। আর যদি সেরকম ছেলে পাওয়া না যায় তাহলে সারা জীবন আমার কাছেই থাকবি। তুই আমার কাঁধের বোঝা নয়, আমার সম্বল। উমা চোখে জল আর মুখে হাসি নিয়ে আমাকে জড়িয়ে ধরল। আজ মেয়ের জন্য গর্বে আমার বুকটা ফুলে উঠেছে। সরলা আনন্দে চোখের জল আঁচলে মুছে আমাকে বলল, আমি সবাইকে তাহলে ফোনে জানিয়ে দিই যে বিয়েটা হবে না? না, তুমি না, আমি জানাবো। সঙ্গে গর্ব করে এটাও তো বলতে হবে যে আমার মেয়ে চাকরি পেয়েছে। আচ্ছা বাবা, তুমি যে ওদের 5 লাখ দিয়ে দিয়েছো, আমি বলবো ফেরত দিতে। পেলে ভালো কথা, না হলে ওটা কিছু করার নেই, তুই ভাবিস না। ওটা না পেলেও আমাদের জমির দলিলটা আমার জন্য বানানো সোনার গয়নাগুলো বেছে নিয়ে এসো বাবা। আমি বিয়ের আগে সোনার গয়না আবার বানিয়ে নিতে পারবো। আমি উমার মাথায় হাত রেখে বললাম, তাই হবে মা।